আপনাদের সবাইকে আমন্ত্রণ বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। সাথে আছি ফারহানা লোপা এবং আমি সুফিয়া আহমেদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যায় দলের ভেতরে বাইরে ষড়যন্ত্র হয়েছিল, শোক দিবসের সভায় প্রধানমন্ত্রী। বৃষ্টি জোয়ারে ডুবে উপকূলীয় অঞ্চলে ভোগান্তি, বন্যার পানি নামলেও জলাবদ্ধ অনেক অঞ্চল। মাত্র 50 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, 10 স্থানে ব্যবহার হচ্ছে জিন এক্সপার্ট যন্ত্র। বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু, অস্ত্র মামলায় অভিযোগ গঠন। শূন্য হওয়া 5টি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে আওয়ামী লীগ। আজই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। এ কার্যক্রম চলবে বিকাল 5টা পর্যন্ত। এ পর্যন্ত আওয়ামী লীগের মোট 136টি ফর্ম বিক্রি হয়েছে। 17 আগস্ট থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা নেওয়ার কাজ। আগামী 25শে আগস্ট বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। সেখানে 5টি শূন্য আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত হবে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হচ্ছে না। এবার এ কাজটি করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির আরও খবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, শেষ দিনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আগ্রহীদের ভিড় আপনি কেমন দেখছেন, এবং চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নাম তো একটি বোর্ডের মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু কোনো ধরনের আভাস পাওয়া যাচ্ছে কিনা? দেখুন, চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি মনোনয়ন বোর্ডের যে মিটিং হবে মঙ্গলবার, ওই মিটিংয়ের পরেই কিন্তু সেই নামটি আসলে ঘোষণা করা হবে। আমরা দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে একজন প্রার্থীর সততা, তার যোগ্যতা, তার অতীত কর্মকাণ্ড এবং সর্বোপরি তার জনপ্রিয়তা, এই 4টি বিষয় কিন্তু কঠোরভাবে বিবেচনায় আনা হবে। তারপর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর পরামর্শক্রমেই কিন্তু এই নামগুলো ঘোষণা করা হবে। আর তার আগে আমরা মনোনয়ন প্রত্যাশীরা যে আজকে ফর্ম জমা দিয়েছেন তার শেষ দিনে কিন্তু আজকে সারাদিনই আমরা আওয়ামী লীগ সভানেত্রীর যে ধানমন্ডি কার্যালয় রয়েছে সেখানে ছিলাম। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত 5টি সংসদীয় আসন থেকে 136 জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফর্ম কিনেছেন এবং জমা দিয়েছেন। এর মধ্যে কিন্তু সব থেকে বেশি মনোনয়ন ফর্ম জমা পড়েছে ঢাকা 18 আসনে। ঢাকা 18 আসনে কিন্তু আমি যদি আপনাকে এখনকার তথ্যটা জানাতে চাই, ঢাকা 18 আসনে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন 50 জনের অধিক। সেক্ষেত্রে সঠিক সংখ্যাটি হচ্ছে 54 জন। আর ঢাকা 5 আসনে কিন্তু 18 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, নওগাঁ 6 আসনে 33 জন, পাবনা 4 আসনে 28 জন এবং সিরাজগঞ্জ 1 আসন যেখান থেকে সব থেকে কম মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, সেখানে মাত্র 3 জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছেন। তো আমি আপনাকে যেটি বলছিলাম যে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে মনোনয়ন বোর্ডের সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তখনই কিন্তু মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করা হবে এবং সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ তাদের যোগ্যতা বিবেচনায় একটি বিষয় বিবেচনায় এনে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে কারা আসলে এই 5টি আসন থেকে মনোনয়ন পাচ্ছেন। 5টি উপনির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে আওয়ামী লীগের কার্যালয়ে। সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুর পর সভাপতিমণ্ডলীর 2টি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মোট 7টি পদ শূন্য রয়েছে। কারা আসছেন এসব পদে দলের ভেতরে এ নিয়ে চলছে আলোচনা। নীতি নির্ধারকরা বলছেন সাংগঠনিকভাবে দক্ষ এবং দলের ত্যাগী ও পরীক্ষিতরা আসবেন এসব পদে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই দলের সভাপতি শেখ হাসিনা দ্রুত সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। মার্চে করোনা সংকট শুরুর পর গত 5 মাসে আওয়ামী লীগের 3 জন কেন্দ্রীয় নেতা মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে 13 জন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর 2 দিন পর 15 জন করোনায় মৃত্যু হয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের।
এছাড়া গত মাসে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। 2 সদস্যের মৃত্যুতে 17 সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য এখন 15 জন। গেল ডিসেম্বরে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে ফাঁকা রাখা হয় ধর্ম বিষয়ক এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের পদ। কার্যনির্বাহী কমিটির 2 সদস্য পদও থাকে শূন্য। সব মিলিয়ে কার্যনির্বাহী কমিটিতে এখন মোট শূন্য পদ 7টি। দলের গঠনতন্ত্রের 24(2) ধারা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতিকে এসব শূন্য পদ পূরণের ক্ষমতা দেয়া হয়েছে। দলের নীতি নির্ধারকরা জানান, প্রবীণ, ত্যাগী ও পরীক্ষিতরা দলের সর্বোচ্চ ফোরাম সভাপতিমণ্ডলীতে স্থান পাবেন। দলের যারা ত্যাগী, পরীক্ষিত নেতা, যারা সাংগঠনিকভাবে বিভিন্ন সময়ে কাজ করেছে দলের জন্য এবং নেতা কর্মীদের সমর্থন এবং রেসপেক্ট পেয়েছেন, তাদের মধ্য থেকে তিনি সাধারণত কেন্দ্রীয় কমিটি বা সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি করেন। আগামী তো এর ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি না। করোনা পরিস্থিতিতে দলের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ, তবে দ্রুতই এসব পদ পূরণে সভাপতি শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানান কেন্দ্রীয় নেতারা। উনি চুলচেরা বিশ্লেষণ করে এই শূন্য পদগুলি পূরণ করবেন। এখন যেহেতু একটি আপৎকালীন পরিস্থিতি চলছে, সেই কারণে হয়তো এখন এটি পূর্ণ করতে পারছেন না। খুব শীঘ্রই এটি পরিপূর্ণ করবেন। এতগুলো পদ তো অনির্দিষ্ট সময়ের জন্য খালি থাকতে পারে না। শুধু দলের কেন্দ্রীয় কমিটির শূন্য পদ পূরণই নয়, সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটিও শিগগিরই করার কথা জানান নীতি নির্ধারকেরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগে পড়ছে নানা পেশার মানুষ। রাজধানীর নিম্নাঞ্চল এবং নতুন করে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া এলাকাগুলোতে দুর্ভোগের মাত্রা আরও বেশি। খানাখন্দে ভরা অলিগলির সড়কে জমেছে বৃষ্টির পানি। বৃষ্টি থামার পর হঠাৎ করে বহু মানুষ রাস্তায় নেমে আসায় দেখা দিয়েছে যানজট। কাদা পানিতে ডুবে থাকা ভাঙাচোরা সড়কে যানবাহন চালাতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। অল্প বৃষ্টিতে পানি জমে জায়গা 2 দিন 3 দিন পানি থাকে, নামাজিরা নামাজ পড়তে পারে না, মেয়ে ছেলেরা চলাফেরা করতে পারে না। যদি সরকার নেতৃবৃন্দ এবং কমিশনের উদ্যোগ নেয় তাহলে অতি দ্রুত এটা নিরসন করা সম্ভব। অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে গত 26 জুন থেকে শুরু হয় বন্যা। পরে 3 ধাপে প্লাবিত হয় দেশের অন্তত 31 জেলা। এরই মধ্যে বন্যার পানি নেমে গেলেও এখনও জলাবদ্ধতার কবলে দেশের অনেক অঞ্চল। খালবিল সহ বিভিন্ন জলাধার দখল ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার জেরে একদিকে যেমন স্বাভাবিক জীবনযাত্রায় ঘটছে ছন্দপতন, অন্যদিকে বিরূপ প্রভাব পড়ছে অনেক অঞ্চলে কৃষিতে। প্রায় 1.5 মাস আগে রংপুর থেকে নেমে গেছে বন্যার পানি, তবে ভোগান্তি থেকে এখনও রেহাই মেলেনি রংপুর সিটি কর্পোরেশনের 9 ওয়ার্ডের মানুষের। প্রায় 50,000 মানুষ এখন নাকাল জলাবদ্ধতায়। বাড়িবার দুয়ার ভাঙি মানুষ নীলাচত হয়ে গেছে, যাই যেখানে পাচ্ছ সেইখানে চলে যাচ্ছে। যদি কাজ করতো তাহলে এত আমাদের ক্ষয়ক্ষতি হইতো না। টাঙ্গাইল পৌর এলাকার বেশ কিছু এলাকা এখনো বন্যা পরবর্তী জলাবদ্ধতার কবলে। প্রভাবশালীদের বছরের পর বছর ধরে জলাধার দখলের জেরে সময়ের সাথে সাথে দুর্ভোগ বাড়ছে, দাবি স্থানীয়দের। খালগুলা বন্ধ হয়ে রয়েছে, মানুষের ময়লা আবর্জনা ফালিয়ে বন্ধ করে রাখছে, এটা ক্লিয়ার না করলে তো পানি যাবে না। শহর রক্ষাবাদ না থাকায় সুরমার পানি সামান্য বাড়লেও তলিয়ে যায় সুনামগঞ্জ শহরের আবাসিক এলাকা। এদিকে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সে পানি নামতেও অনেক সময় লাগে। যে ড্রেন দিছে পৌরসভা, এটা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। কুড়িগ্রামে জলাবদ্ধতার কবলে পড়ে কয়েক হাজার একর জমিতে আমনের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। পানির নিষ্কাশনের পথ বন্ধ থাকায় আবাদি জমি ডুবে গেছে। আর রোপণ মৌসুম চলে গেলেও আমন আবাদ করতে না পেরে হতাশায় কৃষকরা। হাজার হাজার একর জমিতে আর আবাদ করতে পারছি না। এখানে হাজার হাজার কৃষকও মনে করেন যে আমাদের খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। সবাই ভীষণ পারছি, কিন্তু আগাতে পারছি না পানির কারণে। পানি না যাওয়ার কারণে আমরা কিছু করতে পারছি না। অতিবৃষ্টির কারণে চুয়াডাঙ্গার কেটের মাঠ এলাকা প্রায় 2000 বিঘা জমি তলিয়ে আছে পানিতে। এর মধ্যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি বের করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদরের কেটের বিল সহ আলমডাঙ্গা এবং দামুরহুদার বেশ কিছু বিল আছে, যেখানে
কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার ফলে বেশ কিছু জমি আমনের আবাদের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা উপক্রম হয়েছে। মানিকগঞ্জ পৌর এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও বেশিরভাগ নিচু জায়গায় রয়ে গেছে জলাবদ্ধতা। পৌরসভার 9 ওয়ার্ডে চরম দুর্ভোগে প্রায় 2 লাখ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এখন টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বৃষ্টিতে টাঙ্গাইলের কোন কোন এলাকায় জলাবদ্ধতা রয়েছে একটু জানাবেন। আর যেহেতু জলাধারগুলো দখল হয়ে যাচ্ছে, নদীর পার দখল করে অবৈধ স্থাপনা হচ্ছে, এগুলোর বিষয়ে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আসলে বন্যার পানি নেমে গেলেও টাঙ্গাইল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু এখনো পানি রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি 11 নম্বর ওয়ার্ডে একটি বিদ্যালয় মাঠে। তো আমাদের দর্শকরা দেখতেই পাচ্ছে যে বিদ্যালয় মাঠটি কিন্তু সম্পূর্ণ পানিতে নিমজ্জিত আছে। তো আমি যে 11 নম্বর ওয়ার্ডে আছি, আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, তার পাশেই যে বাড়িগুলি দেখা যাচ্ছে এগুলো কিন্তু পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত, কিন্তু সেখানেও কিন্তু পানি রয়েছে। পানি থাকার মূল কারণ হলো এই ওয়ার্ডটাতে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো নেই এই দুইটি ওয়ার্ডে। আর 17 নম্বর ওয়ার্ড যেটা, সেখানে একটি বিল রয়েছে, বৈরান বিল, যে বিলের চারপাশে দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদাররা রয়েছে, এমনটি কিন্তু বলছে স্থানীয় কাউন্সিলর সবুজ। তিনি যেটা বলছে যে বিলটি বিভিন্ন কারণে প্রভাবশালীরা ভরাট করেছে, যে কারণে খুব বেশি পানি বিল ধারণ করতে পারছে না, যে কারণে কিন্তু 17 নম্বর ওয়ার্ড কিন্তু জলাবদ্ধতা রয়েছে। সেখানে বন্যা পানি ঢুকেছিল প্রায় 2 মাস আগে, এখনো কিন্তু সেই অঞ্চলে পানি রয়েছে এবং তারা যেটা বলছে যে এই পানিটি আরো 1-1.5 মাস থাকবে, অর্থাৎ তাদের দুর্ভোগের কিন্তু শেষ থাকবে না। তো আমি এই বিষয় নিয়ে কথা বলেছি টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল, তিনি যেটা আমাকে জানিয়েছেন যে তিনি নতুন এসেছেন এবং তিনিও বিষয়টি শুনেছেন। তবে তিনি যেটা বলেছেন যে অতি দ্রুত যেসব জলাধার অবৈধ দখলদারদের দখলে আছে এবং নদীর পাড়ে, আমি যদি আপনাকে একটা তথ্য দিই, টাঙ্গাইলের যে লোহজং নদী আছে সেটা কিন্তু গত 4 মাস আগে, অর্থাৎ করোনাকালীনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল এবং একটি লম্বা অংশ কিন্তু উচ্ছেদ হয়েছিল। কিন্তু এই বৈরান বিলের চারপাশে যে অবৈধ স্থাপনাগুলি রয়েছে সেগুলো কিন্তু অবৈধ দখলদার মুক্ত হয়নি। তবে জেলা প্রশাসক বলেছে খুব দ্রুতই বন্যা পানি নেমে গেলে সেই জায়গাগুলি মেপে এবং সেই অবৈধ দখলদার থাকলে তাদেরকে উচ্ছেদ করা হবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে সাতক্ষীরার উপকূলীয় নিম্নাঞ্চল। কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি বাড়ায় এরই মধ্যে প্লাবিত হয়েছে আশাশুনি ও শ্যামনগরের উপকূলীয় এলাকার 3টি ইউনিয়নের 50টি গ্রাম। এছাড়া কপোতাক্ষ নদের তীরবর্তী কুড়িকাউনিয়া সহ কয়েকটি এলাকায় বেড়ি বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে প্রতাপনগর ইউনিয়নের 20টি গ্রাম। খোলপেটুয়া নদীর হাজরাখালী পয়েন্টের বেড়ি বাঁধ ভেঙে শিউলা ইউনিয়নের সবগুলো গ্রাম এবং খোলপেটুয়া নদীর লেবুবুনিয়া পয়েন্টের বেড়ি বাঁধ ভেঙে কমপক্ষে 10 গ্রামের মানুষ পানিবন্দী। রাস্তাঘাট ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পানির স্রোতে ভেসে গেছে এসব এলাকার কমপক্ষে 1000 মাছের ঘের। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে বাগেরহাট সদরের বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েকশো পরিবার পড়েছে ভোগান্তিতে। এছাড়া মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কোনো বান্নে বন্দি নেই, খাওয়া নেই, কালকে দুপুরে খায়নি, তার আগের দিন দুপুরে খায়নি। হাজার হাজার মানুষ পানি বন্দি, আজ শত শত মানুষের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে আরো জানাতে এবারে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, জোয়ারের পানিতে উপকূলীয় নিম্নাঞ্চলের নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা কি বলছেন যে তাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে আমি এই অঞ্চলে এসে যে জিনিসটা আমি আপনাকে জানাতে চাই সেটি হলো যে যদি পানি উন্নয়ন বোর্ড যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এই যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এই যে দুটি ইউনিয়ন, শিউলা ইউনিয়ন এবং প্রতাপনগর ইউনিয়ন কিন্তু এই সাতক্ষীরার মানচিত্র থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। আপনি এই অঞ্চলে 40 থেকে 50টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই সমস্ত এলাকার মানুষের কিন্তু ব্যাপক দুঃখ দুর্দশা বৃদ্ধি পেয়েছে এবং যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে পানি বিপদসীমার উপর থেকে নেমে এসেছে, বিশেষ করে কপোতাক্ষ
এবং খোলপিটোয়া নদীতে 3.7 ছিল এবং 3.3 ছিল বিপদের মাত্রা লেভেল। সেই লেভেল থেকে যদিও নেমে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জোয়ারে কিন্তু নতুন নতুন এলাকা ভাঙছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে আনুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর প্রশাসনিক কর্মকর্তারা যেটি বলছেন যে বিশেষ করে এখানে জেলা প্রশাসক এসেছিলেন, আমি তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এই এলাকার মানুষের জন্য আসলে জেলা প্রশাসনের উদ্যোগটা কি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 95 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, পাশাপাশি 4.5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে দুর্যোগের কারণে, আবহাওয়া প্রতিকূল থাকার কারণে কিন্তু বিশেষ করে গত এক সপ্তাহ বা 5 থেকে 6 দিন ব্যাপক আবহাওয়া প্রতিকূল থাকার কারণে সেখানে ত্রাণ তৎপরতা সেইভাবে কিন্তু চালানো সম্ভব হয়নি। এলাকার মানুষ আসলে অভিযোগ করছেন যে তাদের সবকিছুই শেষ হয়ে গেছে, বিশেষ করে আমফানের পরে। তো এই 3 মাস কিন্তু সময় পেলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং সেই উদ্যোগ না নেওয়ার কারণে এই যে মৌসুমী বায়ুর প্রভাবে যে জলোচ্ছ্বাস হয়েছে এবং এই জলোচ্ছ্বাস ক্ষেত্র বিশেষে 13 থেকে 14 ফুট, 14 থেকে 16 ফিট পর্যন্ত কিন্তু উচ্চতায় প্রবাহিত হয়েছে এবং এই প্রবাহিত হওয়াতে কিন্তু কমপক্ষে 50টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই 50টি গ্রামের কমপক্ষে 1 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং সেই সমস্ত মানুষজন তাদের প্রত্যেকের ঘর বাড়িতেই পানি উঠে গেছে। অনেকে ঘুমানোর জন্য যে কাজটি করছেন সেটি হলো যে ইটের উপরে খাট বিছিয়ে সেখানেও পানি উঠে যাচ্ছে। তারা নির্ঘুম রাত পার করছেন এবং কোনোভাবে রান্নাবান্নার কোনো পরিবেশ সেখানে নাই। সে কারণে শুকনা খাবার খেয়ে কিন্তু তারা দিনাতিপাত করছেন এবং রান্নাবান্নার যেহেতু কোনো পরিবেশ নেই, এই কারণে কিন্তু অনেকের হাড়িতে চাল চড়েনি বিগত 3 থেকে 4 দিন। তো আজকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছিলেন যে পানি বিপদসীমার নিচে একটু নামলেও কিন্তু প্লাবিত হওয়ার যথেষ্ট পরিমাণে পরিবেশ রয়েছে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম বেড়িবাঁধ সংস্কার অথবা নির্মাণের বিষয়ে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে এই যে কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া এবং চাকলা, এই দুটি পয়েন্ট ভয়াবহ ভাঙন এবং সাতক্ষীরা থেকে দুর্গত অঞ্চল এবং ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। নদ নদীর পানি বৃদ্ধি আর জোয়ারের কারণে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লক্ষ্মীপুরের বেশ কিছু এলাকা। সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েকটি গ্রামের অন্তত 50,000 মানুষ। বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই পানি বাড়ছে লক্ষ্মীপুরের নদ নদীগুলো। পরিস্থিতি আরও খারাপ করেছে জোয়ারের পানি। স্রোতের তোড়ে তোরাবগঞ্জ মতিরহাট সড়কের 300 মিটার সড়ক ভেঙে পানি ঢুকে পড়েছে কয়েকটি এলাকায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা ও উপজেলার সঙ্গে। ধসে পড়েছে নবীগঞ্জ চরলরেন্স সড়কের সেতু। বুড়িরহাট এলাকায় 500 মিটার তীররক্ষা বাঁধ ভেঙে প্লাবিত কয়েকটি গ্রাম। 9টা ইউনিয়নের মধ্যে 5টা ইউনিয়নে ব্যাপক ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় মানুষ চলাচলের বিষয় হিমশিম খাচ্ছে। 10 থেকে 15টা কালভেট এই জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের কারণে আমাদের একটি ব্রিজ চলে গেছে। পানিবন্দী অবস্থায় 50,000 মানুষ। পরিস্থিতির উন্নতি না হলে মেঘনার ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় অনেক এলাকা। কোটি কোটি টাকার বাণিজ্য, এই যেটা এখানকার জেলেদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, জেলেদের জীবিকা নির্বাহের জন্য। আর আমাদের এই মতিরাটের এই সড়ক ভেঙে যাওয়ার কারণে এখানকার মানুষ, এই মতিরাট অত্র অঞ্চলের মানুষ লক্ষ্মীপুর তথা তোরাবগঞ্জ এই সড়ক থেকে আমরা আজকে বিচ্ছিন্ন হওয়ার পথে। জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। এরপর শুরু হবে ত্রাণ কার্যক্রম। সড়ক সংস্কার ও মেরামতের কাজ শুরু হবে দ্রুত। অনতিবিলম্বে আপনার মেঘনা নদীর বাঁধ তৈরি করতে হবে। বাঁধের কোনো বিকল্প নেই। বাঁধ যদি তৈরি করা যায় তাহলে এই মেঘনা নদী থেকে আমাদের কমলনগর রামগতি রক্ষা পাবে। বর্ষা এবং অতি জোয়ারের কারণে আমরা এই কাজটুকু ইতিমধ্যে করার চেষ্টা করলেও কিন্তু করা সম্ভব হচ্ছে না। তারপরেও আমরা প্রশাসনিকভাবে এই দিদির সাথেও কথা হয়েছে যেন খুব দ্রুত যেন এই মানুষের চলাচলের যে জায়গাটুকু ক্ষতি হয়েছে এই কাজটুকু যেন আমরা দ্রুত সম্পূর্ণ করতে পারি। লক্ষ্মীপুরের 5 উপজেলায় রয়েছে প্রায় 65 কিলোমিটার বেড়িবাঁধ। বিভিন্ন সময় ভাঙনে বিলীন হয়েছে 37 কিলোমিটার অংশ। এখন ঝুঁকির মুখে অর্ধশতাধিক পয়েন্ট। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নমুনা সংগ্রহের পর মাত্র 45 থেকে 50 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল। যক্ষ্মা পরীক্ষায় ব্যবহৃত জিন এক্সপার্ট যন্ত্রের মাধ্যমে দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে।
এরই মধ্যে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া সহ দেশের 10টি স্থানে এ যন্ত্রের মাধ্যমে করোনা পরীক্ষার সুবিধা পাচ্ছেন সংকটাপন্ন রোগীরা। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ফল পেতে অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে এই দীর্ঘসূত্রিতা অনেক ক্ষেত্রে মারাত্মক হয়ে দাঁড়াতো। এই সংকট নিরসনে গত 15 আগস্ট থেকে বগুড়ায় শুরু হয়েছে করোনা পরীক্ষায় জিন এক্সপার্ট যন্ত্রের ব্যবহার। মূলত যক্ষ্মা রোগের জন্য ব্যবহৃত হলেও এই যন্ত্রের মাধ্যমে মাত্র 45 থেকে 50 মিনিটের মধ্যে পাওয়া যাচ্ছে করোনা পরীক্ষার ফল। এরই মধ্যে বগুড়ায় অন্তত 60টি নমুনা পরীক্ষা হয়েছে যন্ত্রের মাধ্যমে। স্যাম্পলের আর ব্যাকলগ এখন নেই বললেই চলে, এখন ছিল। তো এখন আমাদের যেহেতু এই কোভিড পেশেন্টের ক্ষেত্রে এই মেশিনটির পরীক্ষা শুরু করা হয়েছে, 40 থেকে 45 মিনিটের মধ্যে এটি রিপোর্ট পাওয়া সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক জানান, জিন এক্সপার্ট যন্ত্রের মাধ্যমে RT-PCR এর চেয়ে অনেক কম সময়ে এবং কম খরচে করোনা পরীক্ষার প্রায় নির্ভুল ফল পাওয়া যায়। জিন এক্সপার্ট মেশিন, যেটা একটি অ্যাডভান্সড PCR মেশিন, যেটা দিয়ে আসলে খুব দ্রুত সময়ে প্রায় শতভাগ নিশ্চিতভাবে এই করোনা পরীক্ষা করা যায়। আমরা সেটি সারা বাংলাদেশের প্রথম বড় হাসপাতালগুলোতে শুরু করেছি। শনিবার থেকে টাঙ্গাইলেও শুরু হয়েছে জিন এক্সপার্ট যন্ত্রের মাধ্যমে করোনা পরীক্ষা। এ নিয়ে ঢাকা সহ মোট 10টি স্থানে ব্যবহৃত হচ্ছে এ যন্ত্র। কয়েকদিনের মধ্যে আরও অন্তত 40টি জায়গায় এ যন্ত্রের ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, জিন এক্সপার্ট যন্ত্রের মাধ্যমে করোনা পরীক্ষার ফলাফল কতটা নির্ভুল হচ্ছে, এ বিষয়ে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? এই যে জিন এক্সপার্ট যে মেশিনটি আছে, এটি দিয়ে যে করোনা পরীক্ষা করা হচ্ছে, তার রেজাল্ট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো আপত্তি বা অসন্তুষ্টির কথা এখনো পর্যন্ত কোনো চিকিৎসক বা স্বাস্থ্য বিভাগের লোকজন জানাননি, বরং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যেহেতু এটা যক্ষ্মা বা টিবি আর HIV এই দুটো রোগের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে এই মেশিনটি ব্যবহৃত হয়ে আসছিল এতদিন, তো সেক্ষেত্রে আসলে এই করোনার ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত আশানুরূপ ফলই পাচ্ছেন। এবং বিশেষ করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, যেটি একটি সরকারি হাসপাতাল, এখানে আশেপাশের বিভিন্ন জেলা থেকে খুব গুরুত্বপূর্ণ, খুব সংকটাপন্ন রোগীরা এখানে এসে ভর্তি হন এবং তাদের অনেকেরই খুব এমার্জেন্সিভাবে অপারেশনের প্রয়োজন হয়ে থাকে। তো তাদের কথা চিন্তা করে আসলে এই মেশিনটি দিয়ে করোনার পরীক্ষা করার যে চিন্তাটি করা হয়েছিল এবং সেটি শুরু হয়েছে। তো এখনও পর্যন্ত প্রায় 60টির কিছু বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মেশিনটির একটি সমস্যা আছে যে একবারে এক স্লটে 4টির বেশি নমুনা করা যায় না, এবং হাসপাতাল যে সময় সরকারি হাসপাতালে সেটি হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টা, এই 6 ঘন্টায় গড়ে আসলে 22 থেকে 24টি নমুনা পরীক্ষা করা সম্ভব হয় এই মেশিনের মাধ্যমে। যদিও এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে প্রতিদিন আসলে এত রোগীর চাপ থাকে না বা এত এমার্জেন্সি রোগী থাকে না যে এই পুরো স্লট ভর্তি করে আসলে তাদেরকে পরীক্ষা করতে হয়, এমন চাপ হয়নি। তো এখানকার কলেজের যিনি প্রিন্সিপাল আছেন ডক্টর জুয়েল, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি সন্তুষ্টি জানিয়েছেন। এখানকার ডেপুটি সিভিল সার্জন যিনি আছেন ডক্টর টুইন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তো এখনো পর্যন্ত আসলে সন্তোষজনক অবস্থাতেই আছে এবং তারা বলছেন যে আরও বৃহৎ আকারে যদি করা যেত তাহলে চিকিৎসা আরও ভালোভাবে দেওয়া সম্ভব হতো। সহকর্মী আমিরুল লতিফ জানাচ্ছিলেন বগুড়া থেকে। ঢাকা, চট্টগ্রামের পর দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। সরকারি হিসেবে 22 আগস্ট পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু 163 জনের। এদিকে করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে 2.5 মাস ধরে শুধু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন 5 জন। মৃত্যু ও সংক্রমণের ভয়াবহতার জন্য অসচেতনতাই মূল কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু হয় 3 মার্চ। এরপর থেকে 21 আগস্ট পর্যন্ত সেখানে মারা গেছেন 378 জন, যার মধ্যে 328 জনেরই মৃত্যু হয়েছে করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে। বাকি 50 জন ছিলেন করোনা পজিটিভ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণহানি বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকরাও। তারা বলছেন করোনা আক্রান্ত হওয়ার পরপরই না এসে শেষ মুহূর্তে চিকিৎসা নিতে আসার কারণে মারা যাচ্ছেন রোগীরা। এছাড়া পাশের জেলা থেকে চিকিৎসা নিতে এসেও অনেকে কুমিল্লায় মারা যাচ্ছেন, তাই জেলায় মোট মৃতের সংখ্যা বাড়ছে।
অত্যন্ত মুমূর্ষু অবস্থা এবং শেষ পর্যায়ে রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার ফলে তাদেরকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েও আমরা বাঁচিয়ে তুলতে পারি না। কুমিল্লায় মেডিকেল কলেজের আইসিইউ কখনই ফাঁকা পাওয়া যায় না, কখনই ফাঁকা থাকে না, কেননা বিভিন্ন জায়গায় রোগীগুলো এখানে চলে আসতেছেন, যে কারণে মৃত্যুর দায়টা কিন্তু কুমিল্লাকে বহন করতে হচ্ছে, যদিও অনেক রোগী কুমিল্লার নয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক জানান, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে যুবকদের আরও সচেতন হতে হবে। তরুণদের মধ্যে মৃত্যু হার কম হলেও মূলত তাদের মাধ্যমেই বয়স্করা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আক্রান্তর হারটা কিন্তু এই 20 থেকে 30 বছর 35 বছরের মধ্যেই বেশি, এবং তারা যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের ঘরে যাচ্ছে এবং নিয়ম মানছে না, তখন তাদের বাবা মা আক্রান্ত হচ্ছে, পরিবারের মুরব্বীরা আক্রান্ত হচ্ছে, সেখানে হয়তো মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এ পর্যন্ত জেলায় প্রায় 30,000 নমুনা সংগ্রহ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র সাংবাদিক আব্দুস শহীদ। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বেসরকারি টেলিভিশন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ছিলেন। সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুস শহীদ। আব্দুস শহীদের মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে তারা শোকাহত। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুস শহীদ সহ 18 জন এবং উপসর্গ নিয়ে আরও 10 জন সাংবাদিকের মৃত্যু হয়। যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন। মামলার অভিযোগপত্রে 12 জনকে সাক্ষী করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত ও 6 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। এর আগে বেলা 11:40 পাপিয়া ও তার স্বামী সুমনকে আদালতে হাজির করা হয়। গত 29 জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব 1-এর SI মোহাম্মদ আরিফুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। তারের জঞ্জাল মুক্ত রাজধানী করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চেষ্টা কাজে আসছে না। বিভিন্ন স্থানে ঝুলন্ত তার কেটে দিলেও কিছুক্ষণ পর আবারও তা ঠিক করে নিচ্ছেন ইন্টারনেট ও কেবল টিভি ব্যবসায়ীরা। তবে নগর কর্তৃপক্ষ বলছে তারগুলো আবারও কেটে দেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে পুরো ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। ধানমন্ডির সাতেরে 10-12 দিন আগেই বিদ্যুতের খুঁটি ঘেরা ইন্টারনেট ডিশ সহ অন্যান্য সংযোগ কেটে দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু আবারও তা ফিরে গেছে আগের অবস্থায়। শুধু এই সড়কই নয়, ঢাকার প্রায় সব সড়কেই দেখা মেলে এমন তারের জট। মাঝে মধ্যে এসব তার কেটে দিলেও সিটি কর্পোরেশনের নজরদারির অভাবে আবারও আগের চেহারায় ফিরে আসে। বিভিন্ন নেট টেট তারপর ডিশ এগুলো বন্ধ হয়ে গেছিল, পরে রিকভার করে আবার জয়েন্ট দিচ্ছে। ওই 1-2 দিন লাগ যাবে ঠিক করতে। ওই কাটার পরে তারা যাওয়ার কতক্ষণ পরে আবার ঠিক করে আরম্ভ করছে। ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীরা বলছেন কোনো ধরনের নোটিশ ছাড়াই কেটে দেওয়া হয়েছে তাদের তার। গ্রাহকদের চাহিদার জন্য আবারও তার টেনে পুনরায় সংযোগ দেওয়া হয়। আমাদের মেয়র সাহেব যেটা বলছেন যে ইলেকট্রিক পোলও তার সংযোগগুলো রাখা যাবে না, তাহলে আসলে আমরা সংযোগগুলো তাহলে কীভাবে দেব? আমরা ঘরে ঘরে যে নেট পৌঁছানোর জন্য আমরা আসলে এছাড়া কী বা করতে পারি? তাহলে আমাদের ওই আন্ডারগ্রাউন্ডের সিস্টেমটা করে দেখ, সবার জন্য সহজলভ্য করে দেখ। এ ধরনের সংযোগের জন্য বিদ্যুতের খুঁটির বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আলাদাভাবে লাইন করে দেওয়ার কথা ভাবছে তারা। আমাদের আওতায় রেজিস্ট্রেশন হবে, আমরা একটা আলাদা চ্যানেল করে দেবো, একটা করে দিব, তা সেই মানে স্থায়ী একটা সমাধানের মধ্যে আসলে আর এগুলো থাকবে না। এগুলো 6 মাসের মধ্যে দেখবেন আল্লাহর মধ্যে সব ঠিক হয়ে গেছে। বিদ্যুতের খুঁটির বিকল্প ব্যবস্থা হলে ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের নির্দিষ্ট পরিমাণের ফি দিতে হবে বলেও জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 18 মাসের মধ্যে আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 3000 টন বর্জ্য পুড়িয়ে প্রতিদিন উৎপাদিত হবে 36 মেগাওয়াট বিদ্যুৎ, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। এ ব্যাপারে খুব দ্রুত চীনা কোম্পানি CMECর সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে প্রতিদিন উৎপাদিত হয় প্রায় ৩,০০০ টন বর্জ্য, যা ফেলা হয় আমিনবাজারের ল্যান্ডফিল্ডে। কিন্তু এখানকার ৫২ একর জমিতে ৩০ ফুট উচ্চতায় বর্জ্য ভরাট হয়ে গেছে ২০১৯ সালে। এখন আরও ৩০ ফুট উচ্চতায় ভরাট করা হচ্ছে। ২০২১ সালের শেষে এই ল্যান্ডফিল্ডে আর বর্জ্য ফেলা যাবে না। তাই বিকল্প হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আমিনবাজার ল্যান্ডফিল্ড পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। পরে মেয়র আতিকুল ইসলাম জানান, এজন্য অধিগ্রহণ করতে হবে ৮২ একর জমি। সেখানে ৩টি বিদ্যুৎ প্ল্যান্ট সহ তৈরি হবে ইকো পার্ক। ২৫ তারিখ থেকে ২৬ তারিখ আমি যেটা শুনলাম, বিদ্যুৎ বিভাগ টেরিফ নেগোসিয়েশন করবে, যে কোম্পানি বিদ্যুৎ তৈরি করবে তাদের সাথে। যারা এখানে কাজ নেবেন সেই কোম্পানি কিন্তু পাইলিংয়ের কাজ শুরু করেছে। আমাদের এখন যত দ্রুত সম্ভব জমিটাকে অ্যাকুইজিশন করে তাদের কাছে দিতে পারবো, তত দ্রুত তারাও কিন্তু কাজটা শুরু করতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, সম্পূর্ণ বিদেশি অর্থায়নে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। উৎপাদিত বিদ্যুৎ নির্ধারিত মূল্যে বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে কিনে নেবে সরকার। ইনসিনারেশন প্ল্যান্ট বাস্তবায়িত হলে আমাদের ডেইলি যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে সেটাও যেমনিভাবে নিষ্পত্তি করা হবে, তেমনিভাবে এখান থেকেও আপনার কিছু কিছু বর্জ্য রেগুলার ওই নতুন বর্জ্যের সাথে মিক্স করে তারা ইনসিনারেট করে ফেলবেন, পোড়াইয়ে ফেলবেন। আমিনবাজারের ল্যান্ডফিল্ডে কাজ শুরুর পর ঢাকা দক্ষিণ সিটি ও গাজীপুরে আরও ২টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে চা বাগান পরিষ্কার এবং জঙ্গল কেটেও বাঘের দেখা মেলেনি। ৩ দিন অভিযান চালানোর পরও বাঘের দেখা না পাওয়ায় শনিবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন ও বন বিভাগ। মুহুরীজোত গ্রামে গত বুধবার সন্ধ্যায় একটি গরুর ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পাওয়ার পর থেকে বাঘ আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে। পরে প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাঘের পায়ের চিহ্নসহ কিছু আলামত পাওয়া যায় বলে জানায়। এ নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার বিভাগের একটি প্রশিক্ষিত দল বাঘ ধরতে এলাকায় আসেন। ৫০ জনের বেশি শ্রমিক দিয়ে কাটা হয় জঙ্গল, পরিষ্কার করা হয় পরিত্যক্ত চা বাগান। তবে ৩ দিনেও বাঘের দেখা না মেলায় অভিযান সমাপ্ত করা হয়। আমাদের প্রাণী সম্পদ বিশেষজ্ঞ যিনি ছিলেন তিনি বলেছেন যে এখানে বাঘ বা চিতাবাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার এই টাইপের কিছু ছিল না। সেক্ষেত্রে এখানে আমাদের বড় বিড়াল টাইপের ফিশিং ক্যাট অথবা জঙ্গল ক্যাট টাইপের কিছু থাকতে পারে এবং তাদের ধারণা যে যেহেতু গত ৩ দিনে প্রায় কয়েক হাজার মানুষের আনাগোনা হয়েছে, সেটা হয়তো সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছে। আপাতত সেখানে কোনো বাঘের অস্তিত্ব নাই। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো। একদিনে বিশ্বের সর্বোচ্চ ৭০,০০০ নতুন শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণ গেছে ৯ শতাধিকের। বিশ্বে ২৪ ঘন্টায় ৫,০০০-এর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২,৬১,০০০ মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ৮,০৮,০০০-এ দাঁড়ালো। মোট শনাক্ত ছাড়িয়েছে ২,৩৩ লাখ। টানা চতুর্থ দিনের মতো ২.৫ লাখের বেশি মানুষের সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। যুক্তরাষ্ট্র, ব্রাজিলে কিছুটা কমেছে নতুন সংক্রমণ, বাড়ছে ইউরোপের ফ্রান্স, স্পেন, ইতালিতে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে ৯১৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৭০,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে প্রায় ৪৩,০০০ শনাক্ত হলেও মৃত্যু হয়েছে ৯৫৮ জনের। ব্রাজিলে শনিবার ৮২৩ জনের প্রাণ গেছে করোনায়। নতুন আক্রান্ত ৪৬,০০০। মেক্সিকোতে গত ২৪ ঘন্টায় ৬৪৪ জনের মৃত্যু নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। ফ্রান্সে শনিবার ৩,৬০০ নতুন রোগীর দেহে ভাইরাস মিলেছে। দেশটিতে ৪০ বছরের কম বয়সীদের মধ্যে সংক্রমণের হার ৪ গুণ বেশি বলে জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় দফার সংক্রমণে নাকাল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শনিবার ১৭ জন মারা গেছে। তবে কড়াকড়ি আরোপের কারণে বিস্তার ধীরে ধীরে কমে আসছে সেখানে। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২০৮ জন। তিউনিসিয়ায় বিস্তার বাড়ায় দ্বিতীয়বারের মতো এল হাম্মা শহরে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।
সংক্রমণ কমায় 30 আগস্ট থেকে খুলে দেয়া হবে সৌদি আরবের সকল সরকারি অফিস আদালত। জাপানে শনিবার 1000 নতুন রোগীর দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। ফিলিপাইনে মিলেছে 5000। মার্চের 7 তারিখের পর দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ 397 জন নতুন রোগী মিলেছে। এদিকে করোনার সংক্রমণ কমিয়ে আনতে 12 বছর বা তার থেকে বেশি বয়সী শিশুদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও 6 থেকে 11 বছর বয়সীদের ঝুঁকিপূর্ণ জায়গায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাককে খুবই সম্ভাবনাময় বলছেন বিজ্ঞানীরা। নিষ্ক্রিয় সার্স CoV-2 ভাইরাস নিয়ে তৈরি ভ্যাকসিনটি প্রথম 2 ধাপে নিরাপদ ও কার্যকর প্রমাণ হয়েছে। চূড়ান্ত ধাপেও আশানুরূপ ফল মিলছে। ভ্যাকসিনের 2 ডোজ দেওয়ার পর 90% বেশি মানুষের দেহে ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। শিগগিরই বড় পরিসরে উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। উৎপাদনে যাওয়ার সব প্রস্তুতির কথা জানিয়েছে অক্সফোর্ডও। রাশিয়ার ভ্যাকসিনের চূড়ান্ত ধাপে চলছে পরীক্ষা। এবছরেই বাজারে আসছে যুক্তরাষ্ট্রের মডার্না ও জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিন। কলম্বিয়ায় আলাদা 3টি স্থানে সহিংসতায় কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। শনিবার এসব সহিংসতার ঘটনায় মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলারা জড়িত ছিল। এর মধ্যে নারিনো প্রদেশে 6 জন ও কাউকা প্রদেশে পৃথক সহিংসতায় 6 জন নিহত হয়। বাকি 5 জন মারা যান আরাউকা প্রদেশের সহিংসতায়। এক টুইট বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুক। হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সেখানকার মানবাধিকার সংস্থাগুলো। এর আগে গত সপ্তাহে দেশটিতে মাদক চোরাকারবারি নিয়ে সহিংসতায় 8 জন নিহত হয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি PSG বায়ার্ন মিউনিখ। ষষ্ঠ শিরোপা জিততে সতর্ক বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক। বিপরীতে বাভারিয়ানদের ডিফেন্স দুর্বলতার সুযোগ নিতে প্রথম শিরোপা জিততে মরিয়া PSG কোচ থমাস টুখেল। পর্তুগালের স্তাদিও দা লুজে ম্যাচ শুরু রাত 1টায়। ঐতিহ্য নামে ভাড়ে অসম ব্যবধান, মিল এক জায়গায়। PSG ফ্রান্সের সেরা তো জার্মানির সেরা বায়ার্ন মিউনিখ। ইংলিশ লিগ, লা লিগা আর সেরিয়াকে পেছনে ফেলে আলোচনায় তাই এখন বুন্দেসলিগা আর লিগ 1। সবশেষ 26 ম্যাচের 25টায় জেতা ফ্লিকের বায়ার্ন অপ্রতিরোধ্য। বিপরীতে প্রথম শিরোপার খোঁজে লা পারিসিয়ানরা ইতিহাস গড়ার প্রহর গুনছে। হারতে ভুলে যাওয়া বায়ার্নের একটা দুর্বলতা চোখে পড়েছে সবার। কিছুটা নড়বড়ে সেই রক্ষণের জন্য নেইমার এমবাপে জুটি হতে পারে বড় হুমকি। সেমিতে লিও 3 গোলে হারলেও অভিজ্ঞ স্কোরার থাকলে চিত্র ভিন্ন হতে পারত। আলাবা বোয়েটেংদের থাকতে হবে বাড়তি সতর্ক। আক্রমণী বায়ার্নের শেষ কথা, লেভানডস্কি ফাইনালেও থাকবেন স্পটলাইটে। টানা 10 ম্যাচে গোল করে রেকর্ড ভাঙার অপেক্ষায় পোলিশ স্ট্রাইকার। আর 2 গোল করলেই এক মৌসুমে রোনালদোর করা 17 গোলের রেকর্ড স্পর্শ করবেন লেভা। আর সেমিতে 2 গোল করে আলোটা গ্যানাব্রি নিজের দিকেও রেখেছেন। এটা পরিষ্কার যে আমাদের রক্ষণ সবসময়ের মতো ভালো ছিল না। নেইমার এমবাপেদের গতি রুখতে দরকার সমন্বিত পারফরম্যান্স। শিরোপা জিততে আমরা সবটুকু উজাড় করে দিতে চাই। তবে নেইমার এমবাপে জুটি প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ইনজুরি থেকে ফিরেই সেরাটা উজাড় করছেন এমবাপে, আর সেমির নায়ক ডি মারিয়া বোনাস। এই ত্রয়ী প্রথমবার ফাইনালকেই শিরোপায় রূপ দিতে পারেন একত্রে জ্বলে ওঠে। কোচ থমাস টুখেলও সেদিকেই তাকিয়ে। বায়ার্নের অতি আক্রমণাত্মক কৌশলের দুর্বলতার সুযোগ নিতে হবে আমাদের। বিগ ম্যাচে আক্রমণ ভাগের সেরাটা প্রয়োজন। ছেলেরা ইতিহাস করতে মুখিয়ে আছে। সবশেষ 2017 চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসজির মোকাবেলায় 3-1 ব্যবধানে জিতেছিল বায়ার্ন। সব মিলিয়ে 2 দলের 8 মুখোমুখিতে বাভারিয়ানদের 3 জয়। পিএসজি জিতেছে 5 বার। করোনা বাধা টপকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবারের ফুটবল মৌসুম। এখন শুধু উপভোগ্য ফাইনালের অপেক্ষা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রাণী কল্যাণ আইন উপেক্ষা করে রাজধানী থেকে প্রায় ৩০,০০০ কুকুর অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। কুকুরের সংখ্যা কমিয়ে আনার জন্য এই সিদ্ধান্তের কথা বলা হলেও এতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন প্রাণী অধিকার কর্মীরা। তারা বলছেন, এর ফলে নতুন এলাকায় গিয়ে কুকুরদের মধ্যে সংঘর্ষ সৃষ্টির পাশাপাশি বাড়বে ভাইরাসজনিত রোগের সংক্রমণ। প্রাণী কল্যাণ আইনের ৭ ধারা অনুযায়ী কুকুর নিধন ও অপসারণ দণ্ডনীয় অপরাধ। এই আইন ভাঙলে হতে পারে ৬ মাসের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা। তবে সেই আইন উপেক্ষা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকার রাস্তায় মালিকানাহীন কুকুরের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা থেকে কুকুর অন্য জেলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রাথমিক পর্যায়ে নগর ভবন এলাকা, ধানমন্ডি এবং ভিআইপি এলাকা থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়া হবে। দক্ষিণ সিটির এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে প্রাণী অধিকার কর্মীরা। তারা বলছেন, প্রাণঘাতী রোগ জলাতঙ্কের জন্য কুকুর ও অন্য প্রাণীদের লালা দায়ী হলেও গত কয়েক বছরে এ রোগে মৃত্যুর হার কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ রোগে বছরে মারা যায় মাত্র ২০০ জন। নিধন কিংবা অপসারণ করা যাবে না, এটা স্পষ্ট আকারে আছে। সেখানে এটা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন লোকের ওপিনিয়ন নিয়ে আইনটা করা হয়েছে। তো সেইখানে সিটি কর্পোরেশন এরকম একটা সরকারি একটা প্রতিষ্ঠান হয়ে তারা কিভাবে এই সিদ্ধান্তটা নিল, এই আইনের পরিপন্থী হিসাবে, এটা আইনের ফুললি এগেনস্টে যায়। আমরা এখনও জানি যে এলাকায় ছোট ছোট বাচ্চারা বা অনেক ইয়াং ছেলেরাও বা অনেকে যারা কুকুর বিড়াল অপছন্দ করে, তারা অযথাই এদেরকে ইট পাটকেল ছুঁড়ে, গরম পানি মারে, গরম চা মারে। তো ওরা তো আসলে আতঙ্কে থাকে, ওরা ডিস্টার্ব থাকে, ওরা খাবার পায় না, ওরা ঘুমাতে পারে না, ওরা চলতে পারে না। তো ওরা করবেটা কি, ওরা যাবেটা কোথায়? প্রাণী অধিকার কর্মীদের দাবি, সম্প্রতি কুকুর বন্ধাকরণ প্রকল্পে ত্রুটির কারণে ঢাকার রাস্তায় কুকুরের সংখ্যা বেড়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কুকুরগুলোকে ঢাকার বাইরে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। স্টেরিলাইজেশন প্রজেক্টটা কখনোই কন্টিনিউয়াস ছিল না। মাঝখানে 1 বছর হয়তো চলেছে, তারপরে 8 মাস বন্ধ ছিল, 6 মাস বন্ধ ছিল। তো যখনই বন্ধ হচ্ছে তখন আবার কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো স্টেরিলাইজেশন প্রজেক্টটা আমাদের কন্টিনিউয়াসলি চালাতে হবে। তবে কুকুর স্থানান্তর নয়, ভ্যাকসিনের মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বঙ্গবন্ধুকে হত্যায় দলের ভেতরে বাইরে ষড়যন্ত্র হয়েছিল, শোক দিবসের সভায় প্রধানমন্ত্রী। বৃষ্টি জোয়ারে ডুবে উপকূলীয় অঞ্চলে ভোগান্তি, বন্যার পানি নামলেও জলাবদ্ধ অনেক অঞ্চল। মাত্র 50 মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, 10 স্থানে ব্যবহার হচ্ছে জিন এক্সপার্ট যন্ত্র। বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু, অস্ত্র মামলায় অভিযোগ গঠন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে মুখোমুখি বায়ার্ন ও পিএসজি, রুদ্ধশ্বাস ম্যাচের প্রতীক্ষা। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।